আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্পের $1 লাখ H-1B ভিসা ফি অবৈধ, মার্কিন আদালত। বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সংঘাতের রেকর্ড। প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু, বললেন মার্কিন রাষ্ট্রদূত। সংঘাতের মধ্যেই 5 পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথে ইরান। প্রথমবার 12টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য নতুন H-1B ভিসার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত $1 লাখ ফি বাতিল করেছেন দেশটির একজন ফেডারেল বিচারপতি। সোমবার বোস্টনের জেলা আদালতের বিচারক লিও সোরোকিন এই রায় দেন। আদালত এটিকে একটি অবৈধ কর হিসেবে আখ্যায়িত করে বলেছেন, মার্কিন কংগ্রেস এর কোনো অনুমোদন দেয়নি। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট শাসিত 20টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা একটি মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালত এই রায় দিলেন। ট্রাম্প প্রশাসন গত সেপ্টেম্বর মাসে H-1B ভিসার খরচ নাটকীয়ভাবে বাড়িয়ে এই ফি নির্ধারণ করেছিল। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাধারণত বিদেশি দক্ষ কর্মী নিয়োগের জন্য এই ভিসার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ট্রাম্প প্রশাসন আদালতে যুক্তি দিয়েছিল, এই ফি মূলত একটি আইনি আর্থিক জরিমানা। ফেডারেল অভিবাসন আইন অনুযায়ী প্রেসিডেন্ট এই জরিমানা আরোপের ক্ষমতা রাখেন, কারণ এই আইন প্রেসিডেন্টকে নির্দিষ্ট বিদেশি নাগরিকদের প্রবেশাধিকার সীমিত করার ক্ষমতা দেয়, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে বলে তিনি মনে করেন। কিন্তু বিচারক সোরোকিন এই যুক্তির নাকচ করে বলেন, এই অর্থ কোনো জরিমানা নয়, বরং এটি একটি কর। কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কর আরোপের কোনো এখতিয়ার নেই। ফলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা এটি প্রয়োগ করতে পারে না। সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা কর্তৃক নিযুক্ত এই বিচারক তার রায়ে লেখেন, এই $1 লাখ অর্থ প্রদানের ধরন ও প্রয়োগ স্পষ্ট করে দেয় যে এটি একটি কর, একে যে নামেই ডাকা হোক না কেন। 2025 সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 2025 সালে বিশ্বজুড়ে রাষ্ট্রজড়িত সংঘাতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে বেসামরিক মানুষের ওপর হামলা ও প্রাণহানির ঘটনাও আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জানিয়েছে নরওয়ের একটি গবেষণা প্রতিষ্ঠান। মঙ্গলবার প্রকাশিত অসলো ভিত্তিক পিচ রিসার্চ ইনস্টিটিউটের বার্ষিক কনফ্লিক্ট ট্রেন্ডস নামের প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বে অন্তত একটি রাষ্ট্র জড়িত ছিল এমন 65টি সংঘাতের ঘটনা রেকর্ড করা হয়েছে। 1946 সালের পর এটি সর্বোচ্চ সংখ্যা। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত তো 80 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 2024 সালের তুলনায় এই ধরনের সংখ্যা দ্বিগুণ হয়ে 8টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষ, আফগানিস্তান পাকিস্তান উত্তেজনা, কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্ত বিরোধ, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযান। প্রতিবেদনটির গবেষক সিরি আস রুস্তাদ বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইতিবাচক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণত আমি পরিস্থিতির মধ্যে কিছুটা হলেও আশাবাদী দিক বের করার চেষ্টা করি, কিন্তু এবার সংখ্যাগুলো সত্যি বিস্ময়কর ও উদ্বেগজনক। প্রতিবেদন অনুযায়ী 2025 সাল ছিল স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ের তৃতীয় সর্বাধিক প্রাণঘাতী বছর। গত বছর যুদ্ধ ও সংঘর্ষে সরাসরি প্রায় 2,45,000 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় 76,500 মানুষের মৃত্যু হয়েছে বেসামরিক নাগরিকদের সরাসরি লক্ষ্য করে চালানো হামলায়। 2024 সালে এই সংখ্যা ছিল মাত্র 14,200। লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধের আভাস মিলেছে। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা ইঙ্গিত দিয়েছেন যে লেবানন পরিস্থিতি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এক পর্যায়ে প্রায় হাতাহাতি বা মারামারি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত এই চাঞ্চল্যকর তথ্য জানান। মিশেল ইসা বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন অত্যন্ত নিবিড়ভাবে লেবাননের খবরাখবর রাখেন। বৈরুতের শহরতলিতে ইসরায়েলি বিমান হামলা এবং ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে একটি রাজনৈতিক বার্তা হিসেবে অভিহিত করে তিনি বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছি যে এই সংঘাত আরও বাড়তে দেওয়া হবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরবি ভাষায় রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেন, লেবানন ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয় এবং তারা প্রায় মারামারিতে জড়িয়ে পড়ছিলেন।
ইরান উপকূলীয় 5টি স্থানে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। মূলত দেশটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় পারমাণবিক শক্তির অংশ বাড়ানোর বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটি। এমনটি জানিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান ও দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে গতকাল সোমবার আনাদোলু এজেন্সি জানায়, মোহাম্মদ ইসলামী দেশটির পার্লামেন্টের জ্বালানি ও নির্মাণ কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। পারমাণবিক অস্ত্র নীতিতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ভারত, এমনটি জানিয়েছে সমরাস্ত্র নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এই প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে, অর্থাৎ এই 12টি ওয়ারহেড যে কোনো সময় নিক্ষেপ করা যাবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র নজরদারি সংস্থা সিপ্রি তাদের সর্বশেষ রিপোর্টে জানিয়েছে, ভারত বহু দশকের প্রচলিত নীতি থেকে সরে এসে এখন এমন অবস্থানে পৌঁছেছে যেখানে 12টি পারমাণবিক ওয়ারহেডকে অপারেশনাল ভাবে মোতায়েন করা হয়েছে। এতদিন দেশটি পারমাণবিক ওয়ারহেড ও তাদের ডেলিভারি সিস্টেম আলাদা আলাদা সংরক্ষণাগারে রাখার নীতি অনুসরণ করে আসছিল। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী এটাই প্রথমবার যখন ভারতের পারমাণবিক অস্ত্র ভান্ডারকে কেবল মজুত নয় বরং কার্যকরভাবে মোতায়েন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এতে আরো বলা হয়, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সাইলো এবং নতুন পারমাণবিক সাবমেরিনে যে কোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত পারমাণবিক অস্ত্র মোতায়েন উচ্চতর সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয়। সিপ্রি আরও জানিয়েছে, গত এক বছরে ভারতের পারমাণবিক অস্ত্র ভান্ডারে সামান্য বৃদ্ধি ঘটেছে। একই সঙ্গে একটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনে সীমিত সংখ্যক ওয়ারহেড মোতায়েন করা হয়েছে এবং প্রতিরোধমূলক টহল পরিচালনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2026 সালের জানুয়ারিতে ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা আনুমানিক 190টি ছিল, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি। এই অস্ত্রগুলো ধীরে ধীরে গড়ে ওঠা একটি পারমাণবিক ট্রায়াডের অংশ, যেখানে বিমান, ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সাবমেরিন অন্তর্ভুক্ত রয়েছে। সিপ্রির গতকাল সোমবার প্রকাশিত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ধারণা করা হতো যে ভারত শান্তিকালীন সময়ে তার পারমাণবিক ওয়ারহেডগুলো লঞ্চার থেকে আলাদা করে সংরক্ষণ করে। তবে সাম্প্রতিক পদক্ষেপগুলো যেমন ক্যানিস্টারে ক্ষেপণাস্ত্র স্থাপন এবং সমুদ্র ভিত্তিক প্রতিরোধমূলক টহল ইঙ্গিত দিচ্ছে যে ভারত শান্তিকালেও কিছু ওয়ারহেড তাদের লঞ্চারের সঙ্গে যুক্ত করার দিকে অগ্রসর হতে পারে। ভারত এখনো নো ফার্স্ট ইউজ বা আগে নিজে থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি অনুসরণ করে। এই নীতি অনুযায়ী ভারত প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। কেবল ভারতের ভূখণ্ডে বা ভারতীয় বাহিনীর ওপর পারমাণবিক আক্রমণ হলে তার প্রতিশোধে এই অস্ত্র ব্যবহার করা হবে। দেশটি সীমিত কিন্তু কার্যকর পারমাণবিক সক্ষমতা বজায় রাখে, যার মূল লক্ষ্য প্রতিপক্ষকে প্রতিরোধ করা, কোনো অস্ত্র প্রতিযোগিতায় জড়ানো নয়। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।